হ্যালো ভিউয়ার্স, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকের টপিক হচ্ছে সুলতানি যুগের প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থা। সুলতানি যুগের যে রাজনৈতিক জীবন, 5টি রাজবংশের, সেই রাজনৈতিক জীবনের ইতিহাস সেপারেট 4টি ক্লাসের মাধ্যমে আমি শেষ করেছি এবং আজকে সুলতানি শাসন পর্বের 5 নম্বর ক্লাসে সুলতানি যুগের প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখে নেব। পরীক্ষার দিক থেকে এই সুলতানি যুগের রাজনৈতিক জীবন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে সুলতানি যুগের প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থা অথবা সামাজিক ধর্মীয় ব্যবস্থা। এগুলো শুধুমাত্র সুলতানি যুগ নয়, মুঘল যুগ বা যে কোনো রাজবংশের রাজনৈতিক জীবনের পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনীতি এগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষার দিক দিয়ে। তাই আজকে সুলতানি যুগের শেষ ক্লাস অর্থাৎ 5 নম্বর ক্লাসে আমরা প্রশাসনিক ব্যবস্থা ও অর্থনীতিটা দেখে নেব। দেখো, সুলতানি যুগে কেন্দ্রীয় শাসনের শীর্ষে ছিলেন সুলতান এবং সুলতানের কর্তব্য ছিল কোরআনের নির্দেশানুযায়ী শাসন পরিচালনা করা। দিল্লির সুলতান প্যান ইসলামিজমের ধারণা অনুযায়ী খলিফার অধীনস্থ ছিলেন। মানে প্যান ইসলামিজমের যে ধারণা খলিফার কাছ থেকে সেটা পেয়েছিলেন এবং খলিফার অধীনস্থ ছিলেন দিল্লির সকল সুলতানি। সুলতানকে পরামর্শদানকারী হিসেবে রাজকার্য পরিচালনায় সহায়তা করতেন উজির। এই উজিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুলতানি যুগে এবং মুঘল যুগেও আমরা দেখব। ওকে, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য সাম্রাজ্যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার পাশাপাশি প্রাদেশিক বা আঞ্চলিক ক্ষেত্রেও বিভিন্ন বিভাগের অস্তিত্ব ছিল এই সুলতানি যুগে। তো আজকে আমরা যে এমসিকিউগুলো দেখব সেখান থেকে আশা করি আজকের যে টপিক প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থা সুলতানি যুগের সেটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের কোশ্চেনগুলো। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে সুলতানের কর্তৃত্বের প্রধান উৎস কী? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম কোশ্চেনটাই খুব ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। তো অপশানগুলো দেখে নাও। দেখো, অপশান এতে বলা রয়েছে জনগণের ইচ্ছে, অপশান বিতে বলা রয়েছে গণ সমর্থন, অপশান সিতে বলা রয়েছে সামরিক শক্তি এবং অপশান ডিতে বলা রয়েছে উলেমা কর্তৃক সুলতানের ক্ষমতাকে অনুমোদন। এই 4টি অপশানই কিন্তু খুব কাছাকাছি সিমিলার। তো এখানে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সেটা বলতে হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ সামরিক শক্তি। তো জনগণের ইচ্ছা বা গণসমর্থন এই দুটো যে অপশান রয়েছে এই দুটো কিন্তু খুবই কাছাকাছি এবং অনেকেই হয়তো এই অপশানের কোনো একটি করবে। তো এখানে একটা কথা বলে রাখি যে সুলতান যখন সিংহাসন আরোহণ করছেন বা করবেন তখন আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই সুলতান নিজ ক্ষমতা বলে, নিজ সামরিক ক্ষমতা বলে বা নিজের ক্ষমতার জোরে সিংহাসন দখল করে নেন। কিন্তু আমরা সুলতানি যুগেই দেখেছি সুলতান রাজিয়ার ক্ষেত্রে জনগণ চেয়েছিলেন রাজিয়ার সিংহাসনে বসুক। এছাড়া আমরা দেখেছি যে গাজী মালিক অর্থাৎ গিয়াসউদ্দিন তুঘলকের ক্ষেত্রেও দিল্লির আমির ওমরাহদের অনুরোধে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন। তাই জনগণের ইচ্ছা বা গণসমর্থন যে ছিল না তা নয়, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে। এখানে বলা হয়েছে যে সুলতানের কর্তৃত্বের প্রধান উৎস কী? সিংহাসন আরোহণ সুলতান করতেই পারেন জনগণের ইচ্ছেতে বা গণসমর্থনে বা নিজস্ব ক্ষমতা বলে দখলদারির মাধ্যমে, কিন্তু সুলতানের কর্তৃত্ব বজায় রাখা সারা রাজত্বকাল ধরে একজন সুলতানের কর্তৃত্ব বজায় রাখার জন্য প্রয়োজন অবশ্যই সামরিক শক্তি। তার কারণটা হচ্ছে একটা হচ্ছে বৈদেশিক আক্রমণ প্রতিহত করা, সাম্রাজ্যবাদী নীতি বজায় রাখা এবং অভ্যন্তরীণ যে বিদ্রোহ সেই বিদ্রোহ দমন করে সুষ্ঠুভাবে শাসন পরিচালনা করার জন্য সামরিক শক্তির কিন্তু প্রয়োজন অনেক বেশি। তাই এখানে সুলতানের কর্তৃত্বের প্রধান উৎস যদি বলা হয় তাহলে অবশ্যই সামরিক শক্তি হবে।
ওকে, আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 2 কোশ্চেনে বলা হয়েছে সুলতানি শাসন ব্যবস্থায় প্রদেশের শাসনকর্তাকে বলা হতো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অপশানগুলো দেখে নাও। দেখো অপশান এতে যেটা বলা রয়েছে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, ওয়ালি। সুলতানি শাসন ব্যবস্থায় প্রদেশের শাসনকর্তাকে বলা হতো ওয়ালি। কতগুলি প্রদেশে সুলতানি যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য বিভক্ত ছিল প্রাদেশিক শাসন ব্যবস্থায়, এবং এই প্রদেশের শাসনকর্তাকে বলা হতো ওয়ালি। অপশন বিতে যেটা রয়েছে দেখো সিকদার, এই সিকদার কাকে বলা হতো? প্রদেশগুলি আবার কতগুলি শিখ বা জেলায় বিভক্ত ছিল, তাই শিখের প্রধানকে বলা হতো সিকদার। অপশন সিতে যেটা রয়েছে আমিল, পরগনার প্রধানকে বলা হতো আমিল। শিখগুলি আবার কতগুলি পরগনায় বিভক্ত ছিল, কতগুলি গ্রাম নিয়ে পরগনা গঠিত হতো, এবং পরগনার প্রধানকে বলা হতো আমিল। আর মাকতি বলা হতো সুলতানি সাম্রাজ্যের প্রথমার্ধে কতগুলি সামরিক অঞ্চল বা মানে টোটাল সাম্রাজ্যটা কতগুলি সামরিক অঞ্চল বা ইকতায় বিভক্ত ছিল, এবং এই ইকতার যে প্রধান তাকে বলা হতো ইকতাদার বা মাকতি, বা কোনো জায়গায় মুক্তিও থাকতে পারে। তো এই যে 4টি টার্ম, এই 4টি টার্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা খুব ভালোভাবে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো মনে রাখবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 3 কোশ্চেনে বলা হয়েছে সুলতানি যুগে দেওয়ানি ইনসা দপ্তরের কাজ ছিল। এই প্রসঙ্গে বলে রাখি যে সুলতানি শাসন ব্যবস্থায় বেশ কয়েকটি দপ্তর ছিল, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যে বিভিন্ন দপ্তরে বিভক্ত ছিল, তার মধ্যে ছিল দেওয়ানি উজিরাত, দেওয়ানি আর্চ, দেওয়ানি রিসালত, দেওয়ানি ইনসা, বাড়িদি মামলিক, দেওয়ানি কাজা, দেওয়ানি বন্দেগান। তো এতগুলি বিভাগে বিভক্ত ছিল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, মানে কেন্দ্রীয় যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদ এতগুলি দপ্তর নিয়ে গঠিত ছিল। তো এখানে যেটা বলা রয়েছে যে সুলতানি যুগের দেওয়ানি ইনসা দপ্তরের কাজ ছিল, দেখো অপশন এতে বলা রয়েছে ধর্মীয় বিষয় ও প্রতিষ্ঠান দেখাশোনা করা, অপশন বিতে বলা রয়েছে সরকারি দলিল দস্তাবেজ ও যোগাযোগ সংক্রান্ত বিষয় দেখাশোনা করা, অপশন সিতে বলা রয়েছে সরকারি রাজস্ব আদায় করা, এবং অপশন ডিতে বলা রয়েছে গুপ্তচর বিভাগের ভারপ্রাপ্ত। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সরকারি দলিল দস্তাবেজ ও যোগাযোগ সংক্রান্ত বিষয় দেখাশোনা করত কে না? দেওয়ানি ইনসা দপ্তরের প্রধান। দেওয়ানি ইনসা দপ্তর যার প্রধানকে বলা হতো দবির ই মামালিক। এইটা তোমরা মনে রাখবে যে দেওয়ানি ইনসা এটা হচ্ছে একটা দপ্তরের নাম, যে দপ্তরের কাজ ছিল সরকারি দলিল দস্তাবেজ ও যোগাযোগ দেখাশোনা করা, এবং এই দেওয়ানি ইনসা দপ্তরের প্রধানকে বলা হতো দবির ই মামলিক। ওকে, এবং দেখো অপশন এতে যেটা বলা রয়েছে ধর্মীয় বিষয় ও প্রতিষ্ঠান দেখাশোনা করা, তো ধর্মীয় বিষয় ও প্রতিষ্ঠান দেখাশোনা করা এটাও একটা দপ্তর ছিল, এই দপ্তরকে বলা হচ্ছে দেওয়ানি রিসালত। দেওয়ানি রিসালত, এবং এর প্রধানকে বলা হতো প্রধান কাজী বা সদর উ সদর, সদর ও সুদূর বা সদর ও সদর বা প্রধান কাজী, যিনি ধর্মীয় বিষয়ে দেখাশোনা করতেন। আর সরকারি রাজস্ব আদায় করা, এই রাজস্ব আদায়ের ভার ছিল দেওয়ানি উজিরাত অর্থাৎ উজিরের ওপর। ইনি ছিলেন সর্বোচ্চ পদাধিকারী, মানে সুলতানের পরেই ছিল এই উজিরাতের স্থান। তো ইনি সরকারি রাজস্ব আদায় করতেন। এছাড়াও আরও বিভিন্ন কাজ ছিল, সেগুলো পরে বলছি। তো অপশন ডিতে যেটা রয়েছে দেখো গুপ্তচর বিভাগের ভারপ্রাপ্ত, গুপ্তচর বিভাগের ভারপ্রাপ্তকে বলা হতো বারিদি খাস, এবং এই দপ্তরের নাম ছিল বারিদি মামলিক, এবং এর প্রধানকে বলা হতো বারিদি খাস। তো এগুলো তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু সমানভাবে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো সেপারেটভাবে তো একটা একটা করে কোশ্চেন করা সম্ভব নয়, তাই এই যে অন্য ইনফরমেশনগুলো রেখেছি সেগুলো থেকে তোমরা যাতে সমস্তটা কভার করে নিতে পারো, এজন্যই আমি অ্যাডিশনাল ইনফরমেশনগুলো এত বেশি করে বলে দিচ্ছি। অবশ্যই তোমরা খুব ভালো করে শোনো। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 4 কোশ্চেনে বলা হয়েছে সুলতানি যুগে কেন্দ্রীয় প্রশাসনের সর্বোচ্চ এবং সবথেকে গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত করা হতো কোনটি? তো এক্ষুনি আমি বললাম, অপশানগুলো দেখে নাও। দেখো অপশান এতে বলা রয়েছে কাজী উল কাজাত, অপশান বিতে বলা রয়েছে মজলিস ই খলওয়াতের প্রধান,
অপশন সিতে বলা রয়েছে দেওয়ানি উজিরাত এবং অপশন ডিতে বলা রয়েছে সদর উ সাদান। তো দেখো, কেন্দ্রীয় প্রশাসনের সর্বোচ্চ যে পদ বা সর্বোচ্চ যে বিভাগ সেটা ছিল দেওয়ানি উজিরাত, এবং উজির ছিলেন সুলতানের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি। তো কেন্দ্রীয় প্রশাসনে সুলতানের পরেই ছিল প্রধানমন্ত্রীর স্থান। সাধারণভাবে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা নির্দিষ্ট করা ছিল না। ওয়াজিরের ব্যক্তিগত দক্ষতা ও সুলতানের সঙ্গে তার সম্পর্কের উপর ক্ষমতা নির্ভর করত। প্রথম দিকে সাধারণভাবে সামরিক কাজে দক্ষ ব্যক্তিরাই এই ওয়াজির পদে নিযুক্ত হতেন, তবে চতুর্দশ শতক থেকে রাজস্ব সংক্রান্ত বিষয়ে দক্ষ ব্যক্তিদের এই পদ দেওয়া হয় বা এই পদে নিয়োগ করা হয়, এবং ওয়াজিরের কাজই ছিল অর্থ দপ্তর দেখাশোনা করা বা রাজস্ব আদায় করা, প্রশাসন পরিচালনা করা, এবং প্রশাসনের যে সামরিক বা অসামরিক দুটো দিকই সমানভাবে দেখা ছিল এই ওয়াজিরের কাজ। তিনি ছিলেন প্রশাসনের মেরুদণ্ড। তো এই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে। তাহলে বুঝতে পারছো যে সুলতানের পরেই প্রধানমন্ত্রীর স্থান ছিল, যাকে বলা হতো ওয়াজির বা উজির। তো উজিরের কাজগুলো কি ছিল? অপশন এতে যেটা রয়েছে দেখো, কাজী উল কাজাত। এই কাজী উল কাজাত ছিলেন বিচার বিভাগের প্রধান, এবং ইনি বিচার বিভাগ দেখাশোনা করতেন। সুলতানি যুগের যে কেন্দ্রীয় প্রশাসনের যে বিচার ব্যবস্থা, তার প্রধান বিচারককে বলা হতো কাজী উল কাজাত। অপশন বিতে যেটা রয়েছে দেখো, মজলিস ই খলোয়াতের প্রধান। এটা হচ্ছে সুলতানের একটা ব্যক্তিগত বন্ধু পরিষদ বলা যেতে পারে। আর অপশন ডিতে রয়েছে সদর উস সাদান। এটা তো আমি আগেই বলেছি যে ধর্মীয় বিষয় বা প্রতিষ্ঠান সংক্রান্ত দপ্তরের দেখাশোনার কাজে নিযুক্ত ব্যক্তিকে বলা হতো সদর উস সাদান। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 5 কোশ্চেনে বলা রয়েছে সুলতানি পর্বে সৈন্যবাহিনীর সর্বোচ্চ পদাধিকারী কে ছিলেন। তো এখানে অপশানগুলো দেখে নেব। দেখো, অপশান এতে বলা রয়েছে ওয়ালি, অপশান বিতে বলা রয়েছে আমির, অপশান সিতে বলা রয়েছে মালিক, এবং অপশান ডিতে বলা রয়েছে খান। তো এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর, এখানে খান হবে সঠিক উত্তর। সুলতানি পর্বে ওয়াজিরের পরেই ছিল এই সৈন্যবাহিনীর যে দপ্তর, অর্থাৎ দেওয়ানি আর্চ বা সামরিক বিভাগ, তার স্থান, এবং এর প্রধানকে বলা হতো আর্চি মামলিক। তবে সৈন্যবাহিনীর সর্বোচ্চ যে পদ সেটা ছিল খান। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 6 কোশ্চেনে বলা রয়েছে মজলিস ই আম এবং মজলিস ই খলওয়াত ছিল। মজলিস ই আম এবং মজলিস ই খলওয়াত ছিল, দেখো অপশানগুলো দেখো, উলেমাদের একটি দল যাদের সাথে সুলতান সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেন। বিতে বলা রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলোচনার জন্য একটি আনুষ্ঠানিক পরিষদ। সিতে বলা রয়েছে সুলতানের বিশ্বস্ত মন্ত্রী ও বন্ধুভাবাপন্ন ব্যক্তিদের পরিষদ যার সাথে সুলতান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেন। এবং ডিতে বলা রয়েছে মন্ত্রী ও অভিজাতদের একটি পরিষদ। তো এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, মজলিস ই আম এবং মজলিস ই খলওয়াত ছিল সুলতানের বিশ্বস্ত মন্ত্রী ও বন্ধুভাবাপন্ন ব্যক্তিদের পরিষদ যার সাথে সুলতান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেন। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 7 কোশ্চেনে বলা রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে শরিয়তি আইনের ব্যাখ্যাকার কে ছিলেন। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ মুফতি। কেন্দ্রীয় ও রাজ্য স্তরে শরিয়তি আইনের ব্যাখ্যাকার ছিলেন মুফতি। গ্রামাঞ্চলে বিচারের দায়িত্ব ন্যস্ত ছিল গ্রাম পঞ্চায়েতের ওপর, এবং সুলতানি যুগে কেন্দ্রীয় বিচার ব্যবস্থার শীর্ষে যিনি ছিলেন তিনি ছিলেন সুলতান। বিচার বিভাগীয় সকল ক্ষমতার উৎস ছিলেন তিনি। বিচার বিভাগীয় দপ্তরের নাম ছিল দেওয়ানি কাজা, এবং প্রধান বিচারককে বলা হতো কাজীউল কাজাত বা প্রধান কাজী। আর গ্রামাঞ্চলের বিচারের দায়িত্বে ন্যস্ত ছিলেন গ্রামের পঞ্চায়েতের প্রধান। ওকে, আর কেন্দ্রীয় ও রাজ্য স্তরে শরিয়তি আইনের ব্যাখ্যাকার ছিলেন মুফতি। তাহলে বোঝাই গেল। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 8 কোশ্চেনে বলা রয়েছে সুলতানি আমলের সরকারি ভাষা কি ছিল। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ পার্সি বা ফার্সি ছিল সুলতানি যুগের সরকারি ভাষা। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 9 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক নয়। তো
তথ্যগুলো দেখে নাও। দেখো, এতে বলা রয়েছে সুলতানি পর্বে খারাজ বলতে বোঝাতো হিন্দু মুসলিম উভয়ের দেওয়া ভূমি রাজস্ব। অপশন বিতে বলা রয়েছে সুলতানি পর্বে বিবাহ কর ছিল না। অপশন সিতে বলা রয়েছে সুলতানি পর্বে শাসন পর্বে দেশে মুসলিম জনগণের সংখ্যা ছিল অনেক কম। এবং অপশন ডিতে বলা রয়েছে সুলতানি আমলে পরগনার প্রধানকে আমিল বলা হতো। তো এই যে চারটি তথ্য, এখানে কোনটি ভুল রয়েছে? দেখো, অপশন এ এখানে ভুল রয়েছে। খুব ভালো করে যদি তোমরা দেখো তাহলে হয়তো অনেকেই তোমরা সি অ্যান্সার করবে যে সুলতানি শাসন পর্বে দেশে মুসলিম জনগণের সংখ্যা ছিল অনেক কম, কিন্তু এটা হবে না, এখানে এ হবে অ্যান্সার। দেখো, সুলতানি পর্বে খারাজ বলতে শুধুমাত্র হিন্দুদের দেওয়া যে ভূমি রাজস্ব সেটাই বোঝাতো, হিন্দু মুসলিম উভয়ের দেওয়া নয়। আর বিতে যেটা রয়েছে, দেখো, সুলতানি শাসন পর্বে বিবাহ কর ছিল না, এটা একদম সঠিক। এবং সুলতানি শাসন পর্বে দেশে মুসলিম জনগণের সংখ্যা ছিল অনেক কম, গ্রামাঞ্চলগুলোতে মুসলিম জনসংখ্যা একেবারে দেখা যেত না বললেই চলে। আর অপশন ডিতে যেটা রয়েছে সুলতানি আমলে পরগনার প্রধানকে আমিল বলা হতো, এটা অবশ্যই ঠিক। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 10 কোশ্চেনে বলা রয়েছে নিম্নোক্ত কোন শ্রেণীকে সর্বোচ্চ পরিমাণ জিজিয়া কর প্রদান করতে হতো? তো জিজিয়া কর প্রসঙ্গে এখানে বলে রাখা দরকার যে জিজিয়া কর হচ্ছে মুসলিম রাষ্ট্রে বসবাস করার জন্য হিন্দুদের দেওয়া একটি কর, যেটা শুধুমাত্র হিন্দু প্রজাবর্গের কাছে থেকে নেওয়া হতো মুসলিম রাষ্ট্রে বসবাসের জন্য। এই জিজিয়া কর প্রথম প্রবর্তন করেন এদেশে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে, যিনি সিন্ধু দেশ আক্রমণ করেন এবং সিন্ধু দেশে তার শাসন ব্যবস্থায় তিনি এই জিজিয়া কর প্রবর্তন করেন। তারপর সুলতানি যুগে আলাউদ্দিন খলজি এই জিজিয়া কর প্রবর্তন করেন, প্রথম সুলতানি যুগে আলাউদ্দিন খলজি, এবং তখন দাস, শিশু, মহিলা এবং ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর নেওয়া হতো না। তবে ফিরোজ শাহ তুগলক সকল প্রজাবর্গের ওপর জিজিয়া কর আরোপ করা শুরু করেন। এরপর আমরা মুঘল যুগে দেখব যে সম্ভবত 1564 খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর তুলে দিচ্ছেন এবং 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর পুনঃপ্রবর্তন করছেন। তো জিজিয়া করের যে ইতিহাস সংক্ষিপ্তভাবে এইটুকু তোমরা জেনে রাখো। এখানে যে কোশ্চেনটা বলা রয়েছে নিম্নোক্ত কোন শ্রেণীকে সর্বোচ্চ পরিমাণ জিজিয়া কর প্রদান করা হতো সুলতানি যুগে, এখানে দেখো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ বস্ত্র ব্যবসায়ী, ভূম্যধিকারী, ব্যবসায়ী এবং চিকিৎসক, এই কতগুলি পেশার মানুষজনকে সর্বোচ্চ পরিমাণ জিজিয়া কর প্রদান করতে হতো। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 11 কোশ্চেনে বলা রয়েছে সুলতানি পর্বে ফাওয়াজিল শব্দটির দ্বারা বোঝানো হতো, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ রাষ্ট্রকে প্রদত্ত বাড়তি রাজস্ব। রাষ্ট্রকে প্রদত্ত বাড়তি রাজস্ব ছিল ফাওয়াজিল, এই টার্মটা তোমরা মনে রাখবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 12 কোশ্চেনে বলা রয়েছে সুলতানি শাসন পর্বে কোন জমির উপর রাজস্ব ধার্য করা হতো না? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ওয়াকফ ও ইনাম, এই দুটো জমির উপর কোনো রাজস্ব ধার্য করা হতো না। এই জমি দুটো ছিল পণ্ডিত ব্যক্তি বা ধর্মীয় যে ভূমিদান ব্যবস্থা, সেই ভূমির অন্তর্গত ছিল ওয়াকফ এবং ইনাম, যে কারণে এই জমির উপর কোনো রাজস্ব ধার্য করা হতো না। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 13 কোশ্চেনে বলা রয়েছে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মাশ্রয়ী এমন মন্তব্য কোন ঐতিহাসিকের? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এতে বলা রয়েছে ডক্টর ঈশ্বরী প্রসাদ, অপশান বিতে বলা রয়েছে ডক্টর রামশরণ শর্মা এবং অপশান সিতে বলা রয়েছে এ ও বি উভয়ই। এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনী ইনি বলেছেন যে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তবে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে সতীশচন্দ্র এবং নিজামি এই দুজনই শুধু বলেছেন যে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মনিরপেক্ষ। তবে আমাদের এখানে যে কোশ্চেন দেওয়া রয়েছে যে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মাশ্রয়ী এমন মন্তব্য করেন কোন ঐতিহাসিক, তো এখানে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে ঈশ্বরী প্রসাদ এবং ডক্টর রামশরণ শর্মা হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এ ও বি উভয়ই। আধুনিক ঐতিহাসিকদের মধ্যে ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর রামশরণ শর্মা, এছাড়াও রয়েছে ডক্টর আর পি ত্রিপাঠী, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, সকলেই
বলেছেন যে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মাশ্রয়ী, তবে তৎকালীন বা সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনী এবং আধুনিক ঐতিহাসিক সতীশচন্দ্র ও নিজামী এছাড়া হাবিবুল্লাহ আলম খান সকলেই বলছেন যে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মনিরপেক্ষ। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 14 কোশ্চেনে বলা রয়েছে নিচের কোন তথ্যটি সঠিক। তো অপশানগুলো দেখে নাও। দেখো এতে বলা রয়েছে সুলতানি যুগে দেওয়ানি আর্চ দপ্তরটির প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবন। অপশান বিতে বলছে দিল্লির সুলতানরা ভারতকে কখনোই ইসলামিক রাষ্ট্র বলে ঘোষণা করেননি। অপশান সিতে বলছে সুলতানি আমলে ফৌজদারি দণ্ডবিধি ছিল খুবই কঠোর এবং অঙ্গচ্ছেদ ছিল সাধারণ প্রথা। এবং ডিতে বলা হয়েছে সবকটি সঠিক। তো এখানে অপশান ডি অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা শুধুমাত্র ইনফরমেশনগুলো দেখে নাও। দেখো দেওয়ানি আর্চ যেটা হচ্ছে সুলতানি যুগের সামরিক একটা দপ্তর, এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন বলবন। খুব ভালো ইনফরমেশন। এবং বিতে যেটা বলা রয়েছে যে দিল্লির সুলতানরা কখনোই ইসলামিক রাষ্ট্র বলে ভারতকে ঘোষণা করেননি, এটাও কিন্তু একদম সঠিক। এগুলো সব কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো জেনে রাখা খুবই দরকার। কোথা থেকে কোশ্চেন পরীক্ষাতে আসবে, বিশেষ করে এসএলএসটি পরীক্ষায় আমরা কেউই জানি না, তাই আমরা যখনই পড়ব একটু গভীরে বা ডিপে পড়ার চেষ্টা করব। দেখো সুলতানি আমলে ফৌজদারি দণ্ডবিধি ছিল খুবই কঠোর এবং অঙ্গচ্ছেদ ছিল সাধারণ প্রথা। এই যে ইনফরমেশন, এটাও কিন্তু একদমই সঠিক সুলতানি যুগ সম্পর্কে। তাহলে এখানে সবকটি হয়ে গেল সঠিক উত্তর। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 15 কোশ্চেনে বলা রয়েছে নিচের কোনটি অমিল রয়েছে। তো এখানে কতগুলি দপ্তর দেওয়া রয়েছে এবং তার প্রধানদের সাথে দপ্তরের মিল করা রয়েছে। একটি মাত্র অপশান রয়েছে অমিল, কোনটি সেটি বলতে বলা হয়েছে। দেখো অপশান এতে বলা রয়েছে দেওয়ানি রিসালাত, যার সাথে রয়েছে সদরুস সাদন। এটা অবশ্যই সঠিক। দেওয়ানি রিসালাত হচ্ছে ধর্মীয় বিষয় বা প্রতিষ্ঠান সংক্রান্ত দপ্তর, যার প্রধান ছিলেন সদরুস সাদান বা সদরুস সুদূর। এটা সঠিক। বিতে যেটা বলা রয়েছে দেখো বারিদি মামলিক, তার সাথে রয়েছে ওয়াকিলি দার, এটাই রয়েছে ভুল, কারণ বারিদি মামলিক হচ্ছে গুপ্তচর বিভাগ, যার প্রধান হচ্ছেন বারিদি খাস। কিন্তু এখানে রয়েছে ওয়াকিলি দার। ওয়াকিলি দার কে ছিলেন? ওয়াকিলি দার ছিলেন সুলতানের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য দেখার যে মন্ত্রী বা যে কর্মচারী, তিনি ছিলেন ওয়াকিলি দার। আর বারিদি মামলিকের প্রধান ছিলেন বারিদি খাস। অপশন সিতে যেটা রয়েছে দেখো দেওয়ানি ইনসা। এই দেওয়ানি ইনসা ছিল সরকারি দলিল দস্তাবেজের যে দপ্তর এবং তার প্রধান ছিলেন দাবিরি মামলিক, এটা সঠিক। এবং দেওয়ানি কাজা মানে বিচার বিভাগ, কাজিউল কাজা তার প্রধান ছিলেন, এটাও সঠিক। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এটাই রয়েছে ভুল। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 16 কোশ্চেনে বলা রয়েছে সুলতানি শাসন পর্বে কোতোয়ালের কাজ ছিল। দেখো অপশন এতে বলা রয়েছে শহরের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, যার অধীনে একটি পুলিশ বাহিনীও থাকতো। একদম সঠিক, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ শহরের শান্তি শৃঙ্খলা রক্ষা করা কাজ ছিল কোতোয়ালের, যার অধীনে একটি পুলিশ বাহিনীও থাকতো। তাহলে কোতোয়ালের কাজ ছিল শহরের শান্তি শৃঙ্খলা দেখাশোনা করা। আর অপশন বিতে যেটা রয়েছে সরকারি পূর্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মচারী বা দেখাশোনা করা। এই সরকারি পূর্ত বিভাগকে কি বলা হতো সুলতানি যুগে? এটা বলা হচ্ছে দেওয়ানি ইমারত। দেওয়ানি ইমারত ছিল সরকারি পূর্ত বিভাগ। তোমরা এই টার্মগুলো শুধু মনে রাখবে। অপশন সিতে রয়েছে দেখো সরকারি কৃষি বিভাগ রক্ষণাবেক্ষণ। এই সরকারি কৃষি বিভাগ তো আমরা আগেই পড়েছি মোহাম্মদ বিন তুগলকের সময়, যে দেওয়ানি আমিরি কোহি, এটা ছিল সরকারি কৃষি দপ্তর। আর অপশন ডিতে যেটা রয়েছে দেখো সুলতানের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের দেখভাল করা। এই যে লোক একটু আগে আমি বললাম যে ওয়াকিলি দার এই দপ্তরের প্রধান ছিলেন, যিনি সুলতানের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য দেখভাল করতেন। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 17 কোশ্চেনে বলা রয়েছে সুলতানি আমলে ভূমি রাজস্বের হার কত ছিল। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভূমি রাজস্বের হার, দেখো ভূমি রাজস্ব ছাড়াও বিভিন্ন কর কিন্তু তৎকালীন সময়ে প্রজাদেরকে দিতে হতো। তো এখানে যেটা বলা রয়েছে যে ভূমি রাজস্বের হার কত ছিল, এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1/5। 1/5 ছিল স্বাভাবিকভাবে ভূমি রাজস্বের হার।
তবে আলাউদ্দিন খলজি কিন্তু আমরা দেখেছি যে অর্ধাংশ ভূমি রাজস্ব হিসেবে তিনি কিন্তু প্রজাদের কাছ থেকে আদায় করতেন, এবং এই অর্ধাংশ ছিল শরীয়তি আইন অনুযায়ী বা শরীয়তি বিধান অনুযায়ী সর্বোচ্চ কর, যেটা আলাউদ্দিন খলজি নিতেন। ওকে, এছাড়াও আর কি কর ছিল? খামস ছিল, যেটা ছিল যুদ্ধে লুণ্ঠিত সম্পদ থেকে সরকারের প্রাপ্য। জাকাত ছিল ধনী মুসলিমদের আয়ের 2.5%, দরিদ্র মুসলিমদের সাহায্যের জন্য। এছাড়া জিজিয়া তো ছিলই, অমুসলমানদের যে মুসলিম রাষ্ট্রে বাস করার জন্য কর। এছাড়া সোরা কর ছিল, আর সেচ কর ছিল। আমরা ফিরোজ শাহ তুগলকের সময় দেখেছি হর কি সার্ভ ছিল সেচ কর, যেটা 1/10 নেওয়া হতো। আর চড়াই ছিল পশুচারণের জন্য। ঘড়ি বা ঘড়াই ছিল গৃহকর, যেটা আলাউদ্দিন খলজি চালু করেছিলেন। বাড়ি ছিল আমদানি রপ্তানি শুল্ক। তো এতগুলো শুল্ক কিন্তু সুলতানি যুগে চালু ছিল, তবে ভূমি রাজস্ব ছিল 1/5। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 18 কোশ্চেনে বলা রয়েছে, সুলতানি শাসন ব্যবস্থায় বিভিন্ন ধরনের ইক্তা প্রদান করা হতো। নিম্নোক্তদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ইক্তা কোনটি ছিল? তো এখানে আমরা অপশানগুলো দেখে নেব। দেখো অপশান এতে বলা রয়েছে সামরিক বিভাগের সুবাদে প্রদত্ত প্রশাসনিক ইক্তা। বিতে বলা রয়েছে ইক্তা ই তমলিক। সিতে বলা রয়েছে ইক্তা ই ইস্তিকতাল। এবং অপশান ডিতে বলা রয়েছে ইক্তা ই ওয়াকফ। তো এখানে দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ সামরিক বিভাগের সুবাদে প্রদত্ত প্রশাসনিক যে ইক্তা, এটাই ছিল উল্লেখযোগ্য ইক্তা সুলতানি যুগে। তো এখানে আমি অপশান এটা দাগ দিয়ে দিচ্ছি। দেখো 11 শতকের বিখ্যাত মুসলিম নৈয়ায়িক আবুল হাসান মাওয়ার্দি, যার সময়কালটা হচ্ছে 974 থেকে 1058 খ্রিস্টাব্দ, ইনি ইক্তাকে দুভাগে ভাগ করেছিলেন। ইক্তা ই তমলিক 1 নাম্বার, এবং আরেকটা হচ্ছে ইক্তা ই ইস্তিকলাল বা ইস্তিকতাল। তো ইক্তা ই তমলিক ছিল সরকারি প্রশাসন এবং রাজস্ব বন্টন ও আদায়ের সঙ্গে যুক্ত, এবং ইক্তা ই ইস্তিকতাল বা ইস্তিকলাল, এই ইক্তাটি ছিল সরকারি অনুদান, প্রশাসনের সঙ্গে এর কোনো সংযোগ ছিল না। তো ভারতে প্রথম শ্রেণীর ইক্তাই বন্টিত বিবর্তিত হয়েছে বারবার, অর্থাৎ ইক্তাই তমলিকই কিন্তু বারবার বিবর্তিত হয়েছে। ওকে, তাহলে বোঝাই গেল। আর সামরিক বিভাগে সুবাদে প্রদত্ত যে প্রশাসনিক ইক্তা, এটাই ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। তবে এই যে মুসলিম নৈয়ায়িকের কথা বললাম, আবুল হাসান মাওয়ার্দি, ইনি ইক্তাকে দুভাগে ভাগ করেছিলেন। বি আর সি যে অপশন দুটো রয়েছে, এই দুটো। ওকে, এছাড়াও ইক্তাই ওয়াকফও কিন্তু দেওয়া হতো। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 19 কোশ্চেনে বলা রয়েছে সুলতানি পর্বে খালিশা জমি থেকে রাজস্ব আদায় করার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কে ছিলেন? সুলতানি পর্বে খালিশা জমি থেকে রাজস্ব আদায় করার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আমিল। সরকারি জমি বা খালিশা জমি থেকে রাজস্ব আদায়ের কর্মচারী ছিলেন আমিল। অবশ্যই এটা প্রাদেশিক শাসন ব্যবস্থায়। ওকে, প্রাদেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমিল ছিলেন প্রধান। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 20 কোশ্চেনে বলা রয়েছে সুলতানি শাসন পর্বে বাড়ি খাস দপ্তর ছিল। অপশন এতে বলা রয়েছে জরুরি অবস্থায় সুলতানকে পরামর্শ দান করার জন্য উচ্চ অভিজাতদের সভা। বিতে বলা রয়েছে সরকারি পেনশন বিভাগ। সিতে বলা রয়েছে কৃতদাসদের দেখভাল করার দপ্তর, এবং ডিতে বলা রয়েছে উপরের সবগুলি। তো এখানে সঠিক উত্তর শুধুমাত্র অপশন এ, অর্থাৎ জরুরি অবস্থায় সুলতানকে পরামর্শ দান করার জন্য উচ্চ অভিজাতদের যে সভা, সেটা হচ্ছে বাড়ি খাস। ওকে, আর এই বাড়ি খাস ছাড়াও সরকারি পেনশন বিভাগও ছিল সুলতানি যুগে, যেটা দেওয়ানি ইস্তাক নামে পরিচিত ছিল, এবং কৃতদাসদের দেখভাল করার জন্য যে দপ্তর, সেটা দেওয়ানি বন্দেগান নামে পরিচিত ছিল। এই দুটো তোমরা মনে রাখবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে দিল্লির কোন ঐতিহাসিক সুলতানি রাষ্ট্রকে কালচারাল স্টেট বলেছেন? তো অপশানগুলো দেখে নাও। দেখো এতে বলা রয়েছে ডক্টর নিজামি, বিতে বলা হয়েছে ডক্টর সিদ্দিকি, সিতে বলা হয়েছে ডক্টর কুরেশি, এবং ডিতে বলা হয়েছে
ডক্টর হাবিবুল্লাহ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ডক্টর কুরেশি। ইনি বলেছেন যে দিল্লির সুলতানি রাষ্ট্র ছিল কালচারাল স্টেট বা সাংস্কৃতিক রাষ্ট্র। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 22-এর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন তথ্যটি সঠিক। তো অপশানগুলো দেখে নাও। দেখো, এতে বলা হয়েছে আলাউদ্দিনের আমলে মুনহি নামক কর্মচারীর কাজ ছিল বাজারের মূল্যহার ও বাজারের কার্যকলাপ দেখভাল করা বা সুলতানকে অবগত করানো। বিতে বলা হয়েছে সুলতানি পর্বে পয়গম্বর মোহাম্মদের জীবনী শানা-ই মোহাম্মদী রচনা করেন জিয়াউদ্দিন বারনী। সিতে বলা হয়েছে মোহাম্মদ বিন তুগলকের সময় প্রদেশের সংখ্যা ছিল 23টি এবং ডিতে বলা হয়েছে উপরের সবকটি। তো এখানে যে তিনটি তথ্য রয়েছে এই তিনটি তথ্যই ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখানে অবশ্যই উপরে সবগুলি সঠিক হবে। তো এই কোশ্চেনগুলো আলাদাভাবে আবার জিজ্ঞাসা করা হতে পারে, যেমন মোহাম্মদ বিন তুগলকের সময় প্রদেশের সংখ্যা ছিল কয়টি, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি একটি কোশ্চেনের মাধ্যমে 3টি কোশ্চেন অ্যাড করেছি এভাবেই, যাতে আরও অনেক বেশি কোশ্চেন না লিখতে হয় এই কারণেই। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা যে অপশান এই অপশানগুলো অবশ্যই ভালো করে নোটিশ করবে। দেখো, প্রথম অপশানে যেটা বলা রয়েছে আলাউদ্দিনের আমলে মুনহি নামক যে কর্মচারী বা মুনহিয়া নামক যে কর্মচারী ছিল তাদের কাজ ছিল বাজারের মূল্যহার ও বাজারের কার্যকলাপ দেখভাল করা এবং সেই সম্পর্কে সুলতানকে অবগত করানো। আর সুলতানি পর্বে পয়গম্বর মোহাম্মদের জীবনী রচনা করা হয় এবং এই রচনাকারী কে ছিলেন? জিয়াউদ্দিন বারনী, যিনি ছিলেন সুলতানি যুগের খুব গুরুত্বপূর্ণ একজন ঐতিহাসিক জিয়াউদ্দিন বারনী। এই জিয়াউদ্দিন বারনী সুলতানি পর্বে পয়গম্বরের জীবনী রচনা করেছিলেন, যেটা ছিল শানা-ই মোহাম্মদী। ওকে, আর মোহাম্মদ বিন তুগলকের সময় প্রদেশের সংখ্যা ছিল 23টি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তাহলে এখানে ডি হয়ে গেল সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 23-এর কোশ্চেনে বলা রয়েছে দিল্লির প্রথম মাদ্রাসা ই মুইজি স্থাপন করেন কোন সুলতান। এই কোশ্চেনের উত্তরে যাওয়ার আগে এখানে আরও একটা কোশ্চেন এবং উত্তর রয়েছে। দেখো, দিল্লির প্রথম মাদ্রাসা ছিল কোনটি? এটা হয়ে যাবে মাদ্রাসা ই মুইজি। এবং এই মাদ্রাসা ই মুইজি কে স্থাপন করেন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ইনি মাদ্রাসা ই মুইজি স্থাপন করেছিলেন। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 24-এর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন বাদ্যযন্ত্রটিকে ইন্দো ইসলামিক সমন্বয়ের অপূর্ব নিদর্শন বলা হয়। তো অবশ্যই সেই বাদ্যযন্ত্রটা একটা প্রাচীন বাদ্যযন্ত্র হবে। তো এখানে দেখো, অপশন এতে বলা রয়েছে সারেঙ্গি, অপশন বিতে বলা রয়েছে সানাই, অপশন সিতে বলা রয়েছে সেতার এবং অপশন ডিতে বলা রয়েছে তবলা। তো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, সেতার। আমরা জানি যে আমির খসরুকে বলা হয় যে সেতারের আবিষ্কারক বলে মনে করা হয়। তো সেতার এই বাদ্যযন্ত্রটি সুলতানি পর্বের, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কতটা প্রাচীন। তো সেতারের উদ্ভাবক আমির খসরুকে কি বলা হয় এটা তোমরা অনেকেই জানো, যে হিন্দুস্তানের তোতা পাখি বা তুতি-ই-হিন্দ। তো তার যে আবিষ্কার সেতার, সেই সেতারকে বলা হচ্ছে ইন্দো ইসলামিক সমন্বয়ের অপূর্ব নিদর্শন। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 25-এর কোশ্চেনে বলা রয়েছে হিন্দুস্তানি মিশ্র সঙ্গীতের উন্নতিতে কোন সুলতানের কোনো অবদান নেই। তো এখানে দেখো, হিন্দুস্থানে নয়, এটা হিন্দুস্থানি হবে। যাই হোক, স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। তো হিন্দুস্তানি মিশ্র সঙ্গীতের যে উন্নতি সুলতানি পর্বে, তো সেই উন্নতিতে কোন সুলতানের কোনো অবদান ছিল না। তো দেখো, অপশন এতে রয়েছে কায়কোবাদ, অপশন বিতে রয়েছে আলাউদ্দিন খলজি, অপশন সিতে রয়েছে গিয়াসউদ্দিন তুগলক এবং অপশন ডিতে রয়েছে সিকান্দার লোদি। তো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এগুলো মনে রাখার বিষয়। তো দু একটি কোশ্চেন এরকম ধরনের, তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। এগুলো কোনো কনসেপচুয়াল কোশ্চেন নয়। তো হিন্দুস্তানি মিশ্র সঙ্গীতের উন্নতিতে গিয়াসউদ্দিন তুগলকের কোনো অবদান ছিল না। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 26-এর কোশ্চেনে বলা রয়েছে নিচের কোন তথ্যটি সঠিক নয়। অপশানগুলো দেখে নাও। দেখো, এতে বলা রয়েছে সুলতানি যুগে গ্রামের রাজস্ব আদায়কারীকে বলা হতো পাটোয়ারি।
এটা অবশ্যই সঠিক। বিতে বলা রয়েছে সুলতান শাসন পরিচালনায় দুর্বল হলে বা নাবালক হলে সেক্ষেত্রে শাসন পরিচালনার জন্য নায়েব সুলতান নামক এক পদের সৃষ্টি হয়। সিতে বলা রয়েছে সুলতানি রাজত্বে ঊষর ছিল হিন্দু প্রজাদের উপর আরোপিত ধর্ম কর। এবং ডিতে বলা রয়েছে সুলতানি শাসন পর্বে বলাহার বলতে প্রান্তিক কৃষকদের বোঝাতো। তো এখানে অপশন সি শুধুমাত্র ভুল রয়েছে, সুলতানি রাজত্বে ঊষর হিন্দু প্রজাদের উপর ধর্মকর ছিল না, এটাই শুধুমাত্র ভুল রয়েছে। এছাড়া সুলতানি যুগে গ্রামে রাজস্ব আদায়কারীকে পাটোয়ারি বলা হতো, এটাও ঠিক। তোমাদের যদি এরকম ভাবে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে সুলতানি যুগে গ্রামে রাজস্ব আদায়কারীকে কি বলা হতো, তখন এর উত্তর হয়ে যাবে পাটোয়ারি। তো এই ধরনের কোশ্চেন রাখার একটাই উদ্দেশ্য, 3-4টি কোশ্চেনকে মার্চ করে একটি কোশ্চেনের মধ্যে আনা। তো বিয়ের অপশানটা দেখো, সুলতান শাসন পরিচালনায় দুর্বল হলে বা নাবালক হলে সেক্ষেত্রে শাসন পরিচালনা করার জন্য সুলতানি যুগের যে এক্সট্রা একটা যে পদ সৃষ্টি করা হয়েছিল বা পোস্ট সৃষ্টি করা হয়েছিল সেটা হচ্ছে নায়েব সুলতান। এই টার্মটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং সুলতানি শাসন পর্বে বলাহার বলতে বোঝাতো প্রান্তিক কৃষকদের। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 27-এর কোশ্চেনে বলা হয়েছে সুলতানি যুগে দিল্লির বাসিন্দা থাক্কুরা ফেরু কয় প্রকার ফসলের উল্লেখ করেছেন যা সে যুগে চাষ হতো। এটা একদম ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং বারবার এই কোশ্চেনের মানে রিপিট হতেই থাকে। তো অপশানগুলো দেখে নেব। দেখো অপশান এতে বলা রয়েছে 20 প্রকার, অপশান বিতে বলা রয়েছে 25 প্রকার, অপশান সিতে বলা রয়েছে 29 প্রকার এবং অপশান ডিতে বলা রয়েছে 33 প্রকার। তো এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। দিল্লির বাসিন্দা সুলতানি যুগের থাক্কুরা ফেরু ইনি 25 প্রকার শস্যের বা ফসলের উল্লেখ করেছেন যা সুলতানি যুগে তখন চাষ করা হতো। এই কোশ্চেনটা বারবার জিজ্ঞাসা করা হয় এবং এর পরে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটাও বারবার জিজ্ঞাসা করা হয়। এবছরই সেটে এর পরের কোশ্চেনটা এসেছে, তো আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেনটা। দেখো 28-এর কোশ্চেনে বলা রয়েছে থাক্কুরা ফেরুর তালিকায় নিচের কোন শস্যটি ছিল না। এই কোশ্চেনটা এবছর 24তম সেটে জিজ্ঞাসা করা হয়েছিল এবং 2 বছর আগে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল সেট পরীক্ষাতেই। তো বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। তো থাক্কুরা ফেরু যে তালিকা দিয়েছিলেন 25 প্রকার শস্যের, এর আগের কোশ্চেনেই বললাম, তো সেই 25 প্রকার শস্যের মধ্যে কোনটি ছিল না অপশানগুলো দেখে নাও। দেখো এতে বলা রয়েছে ধান, বিতে বলা রয়েছে ডাল, সিতে বলা রয়েছে টমেটো এবং ডিতে বলা রয়েছে আখ। তো 28-এর কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ টমেটো। টমেটো সে যুগে চাষ করা হতো না। এছাড়া ধান, ডাল, আখ এগুলো সবই কিন্তু চাষ করা হতো। ওকে, পরবর্তী 29-এর কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো বলা হয়েছে সন্ধর বা রাষ্ট্রীয় ঋণ দেন কোন সুলতান। সন্ধর বা রাষ্ট্রীয় ঋণ দেন কোন সুলতান। তো এখানে অপশানগুলো দেখে নাও। দেখো অপশান এতে যেটা রয়েছে মোহাম্মদ বিন তুগলক, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। মোহাম্মদ বিন তুগলক রাষ্ট্রীয় ঋণ দেন। কত টাকা ঋণ দিয়েছিলেন তিনি? 2 কোটি টাকা তিনি সন্ধর বা রাষ্ট্রীয় ঋণ দিয়েছিলেন কৃষকদের। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো আজকের শেষ কোশ্চেন 30-এর কোশ্চেন, নিচের কোন তথ্যটি সঠিক। অপশানগুলো দেখে নাও। দেখো এতে বলা রয়েছে সুলতানি আমলে কিসমত ই ক্ষতি ছিল একটি বাড়তি কর। বিতে বলা রয়েছে সুলতানি আমলে ফুলের জনপ্রিয়তা ও চাষ সম্পর্কে বিস্তৃত বিবরণ পাওয়া যায় আমির খসরু ও মালিক মোহাম্মদ জয়সির রচনায়। সিতে বলা রয়েছে সুলতানি আমলে চৌধুরী ছিল গ্রামীণ অভিজাতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ডিতে বলা রয়েছে উপরের সবগুলি। অবশ্যই ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে দেখে নাও তোমরা ইনফরমেশনগুলো যে সুলতানি আমলের কিসমতি খদি এই যে করটা ছিল এটা ছিল একটা বাড়তি কর, আবওয়াব, ঠিক আছে। আর বিতে বলা রয়েছে সুলতানি আমলে ফুলের যে জনপ্রিয়তা এবং ফুলের যে চাষ এই সম্পর্কে কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি? আমির খসরুর গ্রন্থ এবং মালিক মোহাম্মদ জয়সির রচনা থেকে। এছাড়া সুলতানি যুগে চৌধুরী ছিল কি গ্রামীণ অভিজাতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা দেখেছি যে গ্রামীণ অভিজাতদের মধ্যে কে কে ছিলেন? খুত, মুকাদ্দম, পাটোয়ারি, চৌধুরী। তো এই 4 জনের মধ্যে চৌধুরী ছিল গ্রামীণ অভিজাতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওকে, তাহলে এখানে যে 3টি ইনফরমেশন রয়েছে সবগুলোই তোমরা খুব ভালোভাবে
পড়ো এবং মনে রাখো, কারণ এই 3টি ইনফরমেশন মার্চ করে একটি কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে এবং এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে এক্সট্রা কেয়ার দিয়ে পড়বে, মনে রাখবে। তো যাই হোক, আজকে সুলতানি যুগের প্রশাসনিক ব্যবস্থা এবং অর্থনীতি থেকে ছিল এই বাছাই করা 30টি প্রশ্নোত্তর। আমি মনে করি যে এই 30টি প্রশ্নোত্তর যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো মক টেস্টের আকারে তোমাদের বাড়িতে, তাহলে অবশ্যই তোমরা খুব ভালো ফল পাবে। এবং সুলতানি যুগে যে সিলেবাস 5টি সেপারেট ক্লাসের মাধ্যমে আমি শেষ করলাম, আশা করি পরীক্ষাতে যাই কোশ্চেন আসুক না কেন এই সুলতানি যুগ থেকে বিশেষ করে কোনোটাই বাদ যাবে না। অন্ততপক্ষে না যাওয়ারই কথা। আমি যেভাবে ভিডিওগুলো তৈরি করেছি, যেভাবে ক্লাসগুলো দিয়েছি খুব ডিটেলে, আমি আশা করব তোমরাও খুব ভালোভাবে 2-4 বার ক্লাসগুলো শুনবে এবং তোমাদের যদি মনে হয় কোথাও ভুল রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। ভুল হতেই পারে, অনেক বড় বড় ক্লাস, অনেক কোশ্চেনের ব্যাপার থাকে, তো অবশ্যই ভুল থাকতেই পারে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যদি কোথাও ভুল থেকে থাকে। ওকে, তো যদি তুমি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।